বিএনপিকে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ। আমি যখন ফুল দিতে গেলাম 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ফুলের শুভেচ্ছা দিতে গিয়ে বিএনপির সন্ত্রাসীর দ্বারা এবার ব্যাপকভাবে হেনস্থা হলেন নারী এমপি রুমিন ফারহানা। স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে তিনি বিএনপির চ্যালেঞ্জের উপরে দাঁড়িয়ে জয়লাভ করাতেই ব্যাপকভাবে ক্ষোভ ঝাড়লেন তাকে, এবং সরাসরি এই শহীদ মিনারে তিনি ফুল বা শ্রদ্ধাও দিতে পারেননি। তার আগেই তাকে নানাভাবে এই ছাত্র দলের সন্ত্রাসীরা হেনস্থা করে সেখান থেকে বের করে দিয়েছেন। সর্বশেষ সেখানে কি ঘটেছিল রুমিন ফারহানার সাথে অশালীনতা বিস্তারিত আপডেট তার মুখেই আমরা জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিএনপিকে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে। আমি যখন ফুল দিতে গেলাম 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা এবং ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপিকে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি এর পরিণতি ভয়াবহ হবে, আমি এটুকুই বলবো। এটা একেবারেই পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবেই পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এটা তো ওদের একটা পরাজয়, মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছেন, কাজ হয় নাই। সো এইসব নানান আছে। তো একেবারেই ভালনারেবল, আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক। আমি দেখলাম পুলিশ চেষ্টা করেছে। আর দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব মানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মামলা করে চেয়েছি, সার্টেনলি বিচার চাই। আরে বিচার চাই মানে বিচার করব, বিচার চাবো মানে। রুমিন ফারহানাকে কি করবে এখন দল?
কেউ কেউ বলছেন যে তাকে ডেপুটি স্পিকারের ভূমিকায় দেখা যেতে পারে। ভালো, তিনি ব্যারিস্টার, সুতরাং ভালো বুঝবেন। কিন্তু দলের ভেতরে রাখবেন নাকি দল থেকে যে তাকে বহিষ্কার করা হয়েছে সেই অবস্থানে থাকবে? বারবার একটা কথা বলা হয়, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অতীতে যারা, অতীতে বলবো না, খুব সাম্প্রতিক সময় চাঁদাবাজি সহ বিভিন্ন সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে বিএনপি গত 15 মাসে 7 থেকে 8,000 নেতাকর্মীকে বহিষ্কার করছে। আবার তাদের বহিষ্কারাদেশ অনেকেরই প্রত্যাহার হয়েছে। এখন যারা নির্বাচন করেছে দলের সিদ্ধান্ত অমান্য করে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে আবার নতুন পর্যায়ে। এখন তো সরকার বিএনপির, এখন তাদেরকে ছাড়াও চলতে পারে। কিন্তু এটাও ঠিক, যেমন হাসান মামুন, নুরুল হক নূরের কাছে যিনি পরাজিত হয়েছেন, ধরা হচ্ছিল যে তিনি জিতে যেতে পারেন। তারপরে সাজু, তারপরে নীরব, তাদের ভাগ্য কি হবে? এরা তো প্রত্যেকেই, তাদের বিএনপিতে কন্ট্রিবিউশন আছে এবং তাদের একটা সংগঠন আছে, এবং তারা হারলেও তাদের কিন্তু ভোট বাক্স যথেষ্ট। সাইফুল ইসলাম নীরব বা সাজু, এস এ খালেকের পুত্র, তাদের প্রত্যেকের নিজস্ব একটা বেজ আছে। সেইভাবে কিন্তু যেমন ধরেন তুলির কোনো বেজ নাই, কিন্তু তার প্রতি একটা সহানুভূতি আছে, যে গুমের শিকার তার ভাইয়ের বোন তিনি। তারপরে ধরেন সাইফুল আলম নীরব, সাইফুল হককে সাথে ভোট কাটাকাটি হতে সেখানে আরেক সাইফুল ইসলাম জামাতে সে জিতে গেছে। কিন্তু তাদেরও ভোটের অবস্থা দেখেন, প্রচুর ভোট পেয়েছে। হাসান মামুন প্রচুর ভোট পেয়েছে। এরকম অনেকেই, মানে বিদ্রোহীরা কিন্তু কম ভোট পায়নি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুধু রুমিন ফারহানাকেই যে সেখানে আক্রমণ করা হয়েছে ব্যাপারটি এমন নয়, বরং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সেখানে গেলে তথা বিরোধী দলীয় জোটের যে কাউকেই সেখানে রাজাকার এবং 71-এর দালাল বলে তারা স্লোগানে মুখরিত করেছে। তার মানে কি বিএনপি এটাই বোঝাতে চাচ্ছে যে তারা ব্যতীত এখন বাংলার সকল মসনদে কেউ স্পর্শও করতে পারবে না, বাংলার সকল অধিকার কি বিএনপির? আসুন, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের আগামী ভবিষ্যৎটা কত নোংরা রাজনীতিতে চলে যাচ্ছে, বিস্তারিত জানবো রিপোর্টে। মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সকল এমপি, সংসদ সদস্য কে কিভাবে নির্বাচিত হয়েছেন সেটার চেয়ে বড় কথা, তারা সবাই এখন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য। কারণ কতটুকু কোন জায়গায় যোগ্যতা আছে তার চেয়ে বাহিরে হলো, কে কতটুকু করতে পারবেন তার চেয়ে বাহিরে হলো, তারা সবাই বাংলাদেশের জাতীয় সংসদের এই মুহূর্তে সদস্য। সো নতুন সরকার আজকে গঠন হলো, শপথ নিলেন, অনেক চমক আছে। মন্ত্রী, গতকালকে যে আমি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে কিছুটা মিল নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আজকে আমাদের সবচেয়ে চমক ছিল আজকের এই মন্ত্রিসভায় আপনার যে ব্যক্তির বিরুদ্ধে বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবাই খুবই এক ধরনের বলতে গেলে তাকে একদম তুলুদুলু করে দিয়েছিলেন সমালোচনা করে বিদেশি নাগরিক হিসাবে ওনাকে, ডক্টর খলিলুর রহমান সাহেবকে, এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওনাকে, এবং বিএনপির বিএনপি যারা, আমরা অনেকে বিএনপি মনে করি, বাট সত্য না যদি আপনি বলেন তাহলে আপনি অন্য হয়তো গুপ্ত হয়ে যেতে পারেন। তো আপনার যারা সমালোচনা করেছিলেন, ওনার পাসপোর্ট লাইভে দিয়ে, আপনার সোশ্যাল মিডিয়াতে দিয়ে সমালোচনা করেছিলেন, বিশেষ করে জুলকানের সায়ের ভাই সহ যারা আছেন, তারা আজকে মুখ বন্ধ, তারা স্টান্ড, তারা শকড। আজকে আপনার বর্তমানে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী হলেন খলিলুর রহমান সাহেব, যিনি জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং এটা কেন দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই হয়তো বা বুঝবেন এখানে। তবে বলে রাখি যে এই উনাকে পররাষ্ট্রমন্ত্রী দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কতটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসে থাকলে উনাকে, যার বিরুদ্ধে সবাই সমালোচনা করেছেন, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন সাহেব, উনাকে সহ মারাত্মক সমালোচনা যারা করেছিলেন সবাই, তাকে পররাষ্ট্র মন্ত্রী হিসাবে মানতে বাধ্য হয়েছেন। এটা একটা নজিরবিহীন ঘটনা, এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কোনো একটা কারণ এখানে নজিরবিহীন ভাবে আছে, যে কারণে তাকে দিতেই হয়েছে, এর কোনো বিকল্প ছিল না। এটা আপনি দিতে আমি আপনাকে বলতে পারি অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোজ। সো গতকালকে যে আমি আলোচনা করেছিলাম আপনার বিভিন্ন অর্ডার নিয়ে, কাকে চাওয়া না চাওয়া, কে আসা উচিত, কে আসতে পারবেন, কাকে চায় না, কে কি চায় না, এগুলা ভাই, বাট ব্রাদার, হি ইজ দ্য রিয়েল গুপ্ত ইন তারেক জিয়া's ওয়ার্ল্ড।
উনি গুপ্ত কিনা জানি না, তবে ডেফিনেটলি উনি বিএনপির কিনা আমরা জানি না, তবে ডেফিনেটলি উনাকে এই কনসিডারেশনটা করা হয়েছে। আপনার টেকনোক্রেট, ডেফিনেটলি টেকনোক্রেট মন্ত্রী, তবে এটা একটা নজিরবিহীন, সবার কাছে ভেরি আনএক্সপেক্টেড, নো ওয়ান এক্সপেক্টেড দ্যাট হি উইল বি in the cabinet, right? So এটা হয়েছে। তবে আমি as far as my knowledge goes, because উনার তিনটা কানেকশন আছে, very nice connection. It may have been considered, or there was the only way of doing something in this way. For example, he has a very good connection with the United States government, United States government, and United Nations and ইন্ডিয়া। দে লাইক ইট। এবং আপনারা জানেন যে এই সরকার যখন এখানে গঠন হয় বিভিন্নভাবে বিভিন্ন পোস্টের জন্য, মানে বিশেষ করে ভারতীয় লবি বা ইউএস গভর্নমেন্ট, যদি তারা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।